নিয়ে চলে এসেছি প্রশ্নবিচিত্রার পেজ ধরে ধরে সলিউশন। এটা কিভাবে মনে রাখবি? সিপিএম এভাবে মনে রাখবি। সিপিএম সিপিএম মানে কি? কারণ এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই খুব 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 ইম্পর্টেন্ট। এখানে দুটো কনসেপ্ট আগে লুকিয়ে আছে, আগে সেগুলো আমরা ডিকোড করি। আমরা ছোটবেলায় মজা করে বলতাম গার্লফ্রেন্ড, জিএফ গ্লোমেরুলার ফিল্ট্রেট। তো গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হলো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার। কেমন পড়াশোনা চলছে সবার? আমি তোমাদের এসডি স্যার নিয়ে চলে এসেছি প্রশ্নবিচিত্রার পেজ ধরে ধরে সলিউশন। কিভাবে একটা উত্তর, আগে তো কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে কিভাবে একটা উত্তর লিখতে হবে, কি ভাষায় লিখতে হবে, কিভাবে প্রেজেন্ট করতে হবে, এবং যেটুকু জানতে চেয়েছে সেটুকুই কিভাবে উপস্থাপিত করব পরীক্ষার খাতায়, সেই সমস্ত কিছু আলোচনা নিয়ে চলে আসছি আজকে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোয়েশ্চেন পেপারের 3 নাম্বার পেপার, যেটা ইটাহার হাই স্কুল। আচ্ছা, তোমরা যদি কেউ এই স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো তোমাদের জন্য একটা ভীষণ স্পেশাল একটা ব্যাপার হবে। তাহলে তোমরা কমেন্ট করে ফেলো যারা এই স্কুলে পড়ো বা এই স্কুলটাকে যারা যারা চেনো, তাই তো? বা এই স্কুলে যাদের মাধ্যমিকে সিট পড়েছিল বা উচ্চ মাধ্যমিকে সিট পড়বে, এরকমও তো হতে পারে, তাই না? তো চলো, আমরা আজকে করব হচ্ছে 3 নাম্বার পেজটার পুরো পোস্টমর্টেম। তাহলে তোমরা যারা যারা ক্লাস 11-এ পড়ছো, এখন তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের টোটাল সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস, আমি কিন্তু এতটুকু বাড়িয়ে বলছি না, সম্পূর্ণ সিলেবাস কিন্তু পড়ানো রয়েছে এসওই বাংলা পেজে, এসওই বাংলার ইউটিউব চ্যানেলে। কোথায় পাবে তোমরা? তোমরা টুক করে চলে যাও প্লে লিস্টে। প্লে লিস্টে গেলে তোমরা ক্লাস 11-এর একটা প্লে লিস্ট পাবে, সেই প্লে লিস্টটা খুলে দেখো। সরি, আমার এবং বর্ণালী ম্যাডামের, আমাদের দুজনেরই সম্পূর্ণ সিলেবাস কভার করা ভিডিও রয়েছে সেখানে। আর টাইম নষ্ট না করে আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদের প্রথম কোয়েশ্চেনে। দেখো, প্রথম কোয়েশ্চেনটাই বেশ কনসেপচুয়াল এবং আমার তো বেশ ভালো লেগেছে। বলছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের ফলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি উৎপাদন ঘটে, এই বক্তব্যটি ব্যাখ্যা করো। এখানে দুটো কনসেপ্ট আগে লুকিয়ে আছে, আগে সেগুলো আমরা ডিকোড করি। সেটা কি? সেটা হচ্ছে আগে আমাকে বুঝতে হবে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। Substrate level phosphorylation. আগে আমরা বুঝবো ফসফোরিলেশন শব্দটার মানে। ফসফোরিলেশন শব্দটার মানে হচ্ছে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়া, অর্থাৎ এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি হচ্ছে এটিপি। দিস ইজ নোন অ্যাজ ফসফোরিলেশন। এবার যখন এই এটিপি তৈরির প্রক্রিয়াটা ডাইরেক্ট কোনো এনজাইম, কোনো সাবস্ট্রেটের ওপর ক্রিয়া করার ফলে এটিপি তৈরি হচ্ছে, তাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। বুঝতে পারলাম না? এক্সাম্পল দিয়ে বুঝবো। তাহলে চলো, আমাদের গ্লাইকোলাইসিস বলেছে তো। আচ্ছা, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন কিন্তু গ্লাইকোলাইসিসেও হয়, ক্রেবস চক্রেও হয়। আমরা দুটোই দেখে নেব, হ্যাঁ, দুটোই আমরা বুঝে নেব। গ্লাইকোলাইসিসে কোথায় হয়? একদম লাস্টের আগের স্টেপটা, একদম লাস্টের আগের স্টেপটা, যেটা হচ্ছে ফসফেনল পাইরুভেট। মনে আছে? ফসফোএনল পাইরুভেট। এখান থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে বা পাইরুভেট তৈরি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, ফসফেনল পাইরুভেট থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, তখন কিন্তু এখানে এটিপি তৈরি হচ্ছে, এডিপি থেকে, এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। এটা মনে রাখতে হবে আমাদের আগে। তাহলে দেখ, একটা সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট করছে, তার ফলে কিন্তু এটিপি তৈরি হচ্ছে। তাই জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। বুঝতে পারলাম আশা করি। চলো তাহলে লিখে ফেলি আমরা। তাহলে এখানে যে এনজাইমটা কাজ করছে পাইরুভেট কাইনেজ, পাইরুভেট কাইনেজ, এই এডিপি থেকে এটিপি করলো, মানে এটিপি তৈরি হলো, এবং এর সাবস্ট্রেট হচ্ছে ফসফেনল পাইরুভেট, যাকেও প্রোডাক্টে কনভার্ট করলো। তার সঙ্গে যখন সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করার সময় এটিপি তৈরি হয়, তখন তাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। এরকম সেম আরেকটা আমরা রিয়াকশন দেখতে পাই, গ্লাইকোলাইসিসেই দেখতে পাই। সেটা হচ্ছে আমাদের আমাদের
1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, অত বড় ফর্ম লিখছি না। এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, সেখানেও কিন্তু আমাদের ADP ATP হয়। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। বোঝা গেল? আচ্ছা, এখানে চাইনি প্রশ্নটা জানতে, আমি একটু বলে দিই। ক্রেবস সাইকেলও যেখানে জিটিপি থেকে জিডিপি থেকে জিটিপি তৈরি হচ্ছে, তাই না? জিডিপি থেকে জিটিপি তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ওটাও কিন্তু সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, কারণ জিটিপিটা তারপরে এটিপি হয়ে যাবে। নেক্সট কি বলছে? এটিপি উৎপাদন ঘটে, বক্তব্যটি ব্যাখ্যা করো। আচ্ছা, ব্যাখ্যা কিভাবে করব? যা যা মুখে বললাম সেগুলোই লিখতে হবে। সেটা কি? সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন কাকে বলা হয়? সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন বলা হয় যখন কোনো উৎসেচক সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করার সময় এটিপি উৎপন্ন হয়। কারণ আমরা জানি যে নর্মালি এটিপি কি থেকে উৎপাদিত হয়? অক্সিডেটিভ ফসফোরিলেশনের ফলে। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যখন আমাদের অক্সিজেন ইউটিলাইজড হয়ে জল তৈরি হচ্ছে, সেই ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হচ্ছে একটা কমপ্লেক্স থেকে আরেকটা কমপ্লেক্সে, তখন তৈরি হওয়ার কথা নর্মালি, তাই না? কিন্তু এখানে তার আগেই তৈরি হচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। এটা নর্মাল সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট করার সময় হচ্ছে, সময় এটিপি উৎপাদন হয়। তাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, এবং এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে হবে। কিন্তু মনে থাকবে আশা করি মনে থাকবে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কেলভিন চক্রে এক অণু গ্লুকোজ উৎপন্ন করতে কত অণু এটিপি এবং কত অণু NADPH+H+ প্রয়োজন? এইটা মনে রাখবে, মুখস্থ করতে পারিস, কিন্তু আমি বলবো সবসময় জিনিসটা বোঝার জন্য যে প্রথমে আমাদের আরইউবিপি যেটা আরইউবিপি থেকে তো আমাদের ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড জুড়ে। আচ্ছা, ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন PgALD হচ্ছে না, ফসফোগ্লিসারালডিহাইড হচ্ছে, এই সময় আমাদের টোটাল 12টা NADPH খরচ হয়। 12টা NADPH খরচ হয়, 12টা NADP তৈরি করে। আর তারও সঙ্গে আবার 12টা ATPও খরচ হয়, 12টা ATPও খরচ হয়। কিন্তু এইভাবেই উত্তর কিন্তু 12টা ATP লিখে দিবি না। কেন দিবি না? তার কারণ হচ্ছে NADPH এরপর আর কখনো খরচ হচ্ছে না, কিন্তু এটিপি কিন্তু আবার খরচ হবে। এটিপি কোথায় খরচ হবে? যখন PgALDটার পুনরুৎপাদন হবে, আবার আরইউবিপি কনভার্ট হবে, সেখানে কিন্তু আবার 6টা এটিপি খরচ হবে। তাহলে কত অণু এটিপি ইউজ হচ্ছে? 18 অণু। আর কত অণু NADPH+H+ প্রয়োজন? 12 অণু। মনে রাখবি, এটা 12 অণু এবং এটা 18 অণু। NADPH 12 অণু, এটিপি হচ্ছে 18 অণু। ক্লিয়ার আশা করি। নেক্সট কোয়েশ্চেন চলো। আলোক শোষণ কাকে বলে? ফটো রেসপিরেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এরপরে একটা প্রশ্ন পাবো আমরা, দেখবি যে C4 উদ্ভিদে কেন আলোক শোষণ কম হয়। দেখ, প্রথম কথা হচ্ছে আমার আলোর জন্য, ফটোর জন্য সিনথেসিস হওয়ার কথা ছিল, শালকের জন্য সংশ্লেষ হওয়ার কথা ছিল, কিন্তু আলোকের জন্য শোষণ হয়ে যাচ্ছে। তার মানে এটা তো একটা ওয়েস্ট প্রসেস, তাই না? তাহলে মনে রাখবি যে আরইউবিপি, রাইবিউলোজ বিসফসফেট, যেটা কেলভিন সাইকেলে কখন যাবে? যখন রুবিস্কো
কার্বক্সিলেজ হিসাবে কাজ করবে। কারণ রুবিস্কো একটা এনজাইম, এমন এনজাইম, রুবিস্কো একটা এমন এনজাইম যে কার্বক্সিলেজ হিসাবেও কাজ করতে পারে, যে অক্সিজেনেজ হিসাবেও কাজ করতে পারে। ও কার্বক্সিলেজ হিসেবে কখন কাজ করবে? যখন কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি। যখন কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি তখন ও কিন্তু, যখন কার্বন ডাই অক্সাইড ঘনত্ব বেশি, যথেষ্ট বেশি, অক্সিজেনের সমান সমান প্রায়, তখন আরইউবিপি রুবিস্কোর মাধ্যমে কি তৈরি করবে? 2 অণু পিজিএ তৈরি করবে, যেটা থেকে আলটিমেটলি আমার গ্লুকোজ ফ্লুকোজ এসব অমুক তমুক হবে। ঠিক আছে, কিন্তু যখন কার্বন ডাই অক্সাইডের এফেক্টটা কম, ঘনত্ব কম, যখন ঘনত্ব কম, তখন কিন্তু রুবিস্কো আর কার্বক্সিলেজ হিসেবে কাজ করতে পারে না। তখন রুবিস্কো অক্সিজেনেজ হয়ে যায়। তখন রুবিস্কো অক্সিজেনেজ হয়ে যায়। তখন আরইউবিপিকেও একটা পিজিএ করবে, দ্যাটস ফাইন, আর একটা করবে, একটা এক্সট্রা কম্পাউন্ড করবে যার নাম ফসফোগ্লাইকোলেট। ফসফোগ্লাইকোলেট দূর, রুবিস্কোটা অন্য কালি দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। রুবিস্কো তখন কি করলো? ফসফোগ্লাইকোলেট করে দিল, উইচ ইজ আ 2 কার্বন কম্পাউন্ড, উইচ ইজ আ 2 কার্বন কম্পাউন্ড। এটা 3 কার্বন কম্পাউন্ড, এটা তো 3 কার্বন কম্পাউন্ড। কারণ এখানে আমার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব কম, তাহলে এক্সট্রা কার্বনটা পাচ্ছে না। ফলে আরইউবিপি, যেটা একটা 5 কার্বনের কম্পাউন্ড, যেটা নর্মালি একটা 5 কার্বনের কম্পাউন্ড, সে 3 কার্বন আর 2 কার্বনে ভেঙে যাচ্ছে। কিন্তু এখানে যেহেতু কার্বন ডাই অক্সাইডটা বেশি ছিল, তাহলে এই একটা কার্বন এবং এই 5টা কার্বন, 5 আর 1 এ 6, তাই জন্য 3 কার্বনের 2টো কম্পাউন্ড তৈরি করতে পেরেছিল, যেখান থেকে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হবে। তাহলে এটা হয়ে গেল আমার ফটোসিনথেসিস। সো দিস ইজ আমার ফটোসিনথেসিস, দিস ইজ আমার ফটোসিনথেসিস। কিন্তু এইটা আমার কি হয়ে গেল? এইটা আমার হয়ে গেল হচ্ছে ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন। তাহলে যদি তাহলে যদি সংজ্ঞা জানতে চায় তাহলে কি বলবো? এর সঙ্গে কি আছে? এটি কোথায় ঘটে? ফটো রেসপিরেশন মনে রাখবি 3টে কোষীয় অঙ্গাণুতে ঘটে। আমি শর্ট ফর্ম শিখিয়ে দিচ্ছি, 3টে কোষীয় অঙ্গাণুতে ঘটে। এটা কিভাবে মনে রাখবি? সিপিএম, এভাবে মনে রাখবি, সিপিএম, সিপিএম, এভাবে মনে রাখবি। সিপিএম মানে কি? ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া। 3টে সেল অর্গানেল লাগে ওটা ঘটতে, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম এবং মাইটোকন্ড্রিয়া। ফটো রেসপিরেশন, তাহলে কাকে বলছে? সেটা হচ্ছে একদম যদি বেসিক বইয়ের সংজ্ঞা জানতে চায় তাহলে হচ্ছে আলোর উপস্থিতিতে ও কার্বন ডাই অক্সাইডের কম ঘনত্বে রুবিস্কো এর প্রভাবে, রুবিস্কোর দ্বারা বা রুবিস্কোর মাধ্যমে আরইউবিপি থেকে, রাইবোলোজ বিসফসফেট থেকে আমাদের ফসফোগ্লাইকোলেট তৈরি হয়। ঠিক আছে, সালোক সংশ্লেষের উদ্দেশ্য ছিল অক্সিজেন উৎপাদন করা। এখানে কিন্তু অক্সিজেন খরচ হয়, ওই জন্য শ্বসন বলছে।
অক্সিজেন খরচ হয়ে যাচ্ছে না, অক্সিজেন খরচ হয়ে যাচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সাথে অথবা দিয়ে কি দেওয়া আছে, ফোটোফসফোরাইলেশন কাকে বলে? দেখ খুব কাছাকাছি প্রশ্নগুলো কিন্তু আছে। ফোটোফসফোরাইলেশন মানে কি? একটু আগে ফসফোরাইলেশন বললাম যে এটিপি তৈরি হচ্ছে, এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, এখানে আলোর সাহায্যে এটিপি তৈরি হচ্ছে। অর্থাৎ আমি যদি একদম বাই বুক ডেফিনিশন যাই, ফোটো ফসফোরাইলেশন কাকে বলবো আমরা? আলোর উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে মেসোফিল কোষে, এটা ইম্পর্টেন্ট, মেসোফিল কোষে বিভিন্ন ফটোসিস্টেমের সাহায্যে, যেমন ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 এরকম বিভিন্ন ফটোসিস্টেমের মাধ্যমে এটিপি উৎপাদন প্রক্রিয়া, একদম পাতি বাংলা ভাষায় এটা হবে। ফোটোফসফোরাইলেশন কত প্রকার মনে রাখবি? দুই প্রকার, দুই প্রকার। এক হচ্ছে সাইক্লিক বা চক্রাকার, সাইক্লিক বা চক্রাকার, আরেকটা হচ্ছে নন সাইক্লিক বা অচক্রাকার, নন সাইক্লিক বা অচক্রাকার। এটাকে আবার দেখতে জেড এর মতো লাগে বলে এটাকে বলা হয় জেড স্কিম, জেড স্কিম। এটাকে দেখতে চক্রাকার লাগে, এই অচক্রাকার লাগে, জেড এর মতো লাগে সাইজ স্ট্রাকচারটা। বোঝা গেল? আচ্ছা, এটাতে শুধুমাত্র ফটোসিস্টেম 1 কাজ করে, এটাতে শুধুমাত্র ফটোসিস্টেম 1 কাজ করে। হ্যাঁ, এটাতে কিন্তু ফটোসিস্টেম 1 অ্যান্ড ফটোসিস্টেম 2 দুটোই কাজ করে, মনে রাখবি এভাবে। সাইক্লিক মানে চক্রাকার, সাইক্লিক মানে চক্রাকার। চলো নেক্সট কোয়েশ্চেন। পৌষ্টিকতন্ত্র থেকে নিঃসৃত দুটি হরমোন, পৌষ্টিকতন্ত্র থেকে তৈরি হওয়া প্রত্যেকটা হরমোনের কাজ খুব ভালো করে পড়ে যাবি। আমি দুটোর জায়গায় 4টে লিখে দিচ্ছি দরকার হলে, কিন্তু পড়ে যাবি, খুব ইম্পর্টেন্ট। পৌষ্টিকতন্ত্র থেকে নিঃসৃত কি কি হরমোন আছে আমাদের? এক হচ্ছে আমাদের ফার্স্টে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কোত্থেকে তৈরি হয়? তৈরি হয় হচ্ছে আমাদের পাক গ্রন্থি থেকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, পাক গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আচ্ছা, কি করে? পাকস্থলীর ক্ষরণ, পাক রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বৃদ্ধি করে, পাক রস ক্ষরণ বৃদ্ধি করে। এই যে টেস্টি কোনো খাবার দেখলি, বিরিয়ানি, রোল, মোগলাই, সঙ্গে সঙ্গে পেটের মধ্যে HCl তৈরি হওয়া শুরু হয়ে গেল এই গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিক্রিটিন। নেক্সট হচ্ছে সিক্রিটিন। আচ্ছা, এই সিক্রিটিন সম্পর্কে একটা কথা বলে রাখি যে সিক্রিটিন কিন্তু প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন। হ্যাঁ, সিক্রিটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন। এটা কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় আমাদের অগ্নাশয় থেকে, প্যানক্রিয়াস, অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। এ কি কাজ করে? এ অগ্নাশয় রসে বাইকার্বনেট নিঃসরণ করে, তার ফলে অগ্নাশয় রসটা খুব বেশি ক্ষারীয় হতে পারে, নয়তো অ্যাসিডিটি হয়ে যাবে আমাদের। অগ্নাশয় রসে বাইকার্বনেট ক্ষরণ করায়। আরেকটা এক্সট্রা লিখে দিচ্ছি, এটাও খুব আসে বলে লিখে দিচ্ছি,
সিসিকে কোলেসিস্টোকাইনিন, সিসিকে, ঠিক আছে, এটাও অগ্নাশয় থেকেই খরিত হয়। আচ্ছা, এটা কি করে? এটা হচ্ছে পিত্তাশয় যেটা গল ব্লাডার সংকোচন করে, পিত্তাশয় সংকোচন করে, পিত্তাশয়কে সংকুচিত করে বাইল নির্গত করায়, ওর মধ্যে তো জমা থাকে, বাইল নির্গত করে, এগুলো মনে হবে। এছাড়াও আছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এগুলো আরও আছে, ভাসো অ্যাক্টিভ, আমাদের জিআইপি, ভিআইপি, এগুলো পড়ে রাখবি, ভিলিকাইনিন, এগুলো পড়ে রাখবি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আসবে এরকম প্রশ্ন। এর পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। ফিকের মূলনীতি কাকে বলা হচ্ছে? ফিক্স প্রিন্সিপাল কাকে বলা হচ্ছে? সায়েন্টিস্ট ফিক একটা খুব সুন্দর ফর্মুলা দিয়েছিলেন, যেটা করে অনেক একটা অসাধ্য সাধন করা গেছিল, উনি অঙ্ক করে বার করেছিলেন। এটা ফিক্স প্রিন্সিপাল। কি বলছেন? আমাদের যে হার্ট উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট, সেই কার্ডিয়াক আউটপুটের একটা ফর্মুলা উনি দেন, যার জন্য তোকে কাটতেও হবে না, ছিঁড়তেও হবে না, জাস্ট দুটো প্যারামিটার লাগবে তোর। কার্ডিয়াক আউটপুট ইকুয়ালস টু, বলছেন উনি, যে তুমি প্রতি মিনিটে যত পরিমাণ অক্সিজেন কনজাম্পশন করছো, যত পরিমাণ অক্সিজেন তুমি তোমার শরীর গ্রহণ করছে, তাহলে অক্সিজেন গ্রহণের পরিমাণ, অক্সিজেন কনজাম্পশন, অক্সিজেন গ্রহণের পরিমাণ ডিভাইডেড বাই তোমার ধমনীতে যতটা অক্সিজেন আছে পার এমএল ব্লাডে, এবং শিরায় যতটা অক্সিজেন আছে পার এমএল ব্লাডে। তাহলে আর্টেরিও ভেনাস অক্সিজেন, ধমনী ও শিরার মধ্যে থাকা রক্তে অক্সিজেনের পরিমাণের পার্থক্য, অর্থাৎ VO2 বাই A মাইনাস ভি। আর্টেরিও ভেনাস, ধমনীর মধ্যে যতটা রক্ত আছে, ভেনাসের মধ্যে যতটা রক্ত আছে, এদের মধ্যে পার্থক্যটা। বোঝাতে পেরেছি আশা করি। চলো, আচ্ছা, আমরা পার মিনিট কতটা অক্সিজেন নিই? আমরা পার মিনিট অক্সিজেন নিচ্ছি হচ্ছে 250 ml পার মিনিট। এটা কিন্তু ml পার মিনিটে হবে, এটা ml পার মিনিটে হবে কিন্তু এটা, ঠিক আছে। আর ধমনী আর শিরার মধ্যে থাকা রক্তে অক্সিজেনের পরিমাণে পার্থক্য কিসে হবে? এটা অবভিয়াসলি আমাদের পার ml ব্লাড হবে। ওহো, পার ml লিখে রাখছি, পার ml ব্লাড। এটা কত হয়? এটা হয় হচ্ছে আমাদের আর্টারি, ধমনী থেকে রক্ত নিয়ে আমরা অক্সিজেন মাপতে পারি 200, আর শিরা থেকে আমরা অক্সিজেন নিয়ে মাপতে পারি 150 আসে সেটার আনসার। তাহলে 200 মাইনাস 150 কত হলো? 50। 50 250কে দিয়ে কাটাকাটি করলে কত হবে? 5 লিটার হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুট। তাহলে কার্ডিয়াক আউটপুট কাকে বলা হচ্ছে? যে VO2 অর্থাৎ তোমার অক্সিজেন গ্রহণের পরিমাণ বাই আর্টেরিও ভেনাস ডিফারেন্স, অর্থাৎ ধমনী এবং শিরার মধ্যে থাকা রক্তে অক্সিজেনের পরিমাণের পার্থক্য। এখান থেকে আমরা বার করতে পারি আমাদের যে হার্ট উৎপাদ, সেটা হচ্ছে 5 লিটার কার্ডিয়াক আউটপুট। আমরা কার্ডিয়াক আউটপুট অন্যভাবে বার করতে পারি, আরেকটা ভাবে বার করতে পারি, সেটাও দিতে পারে পরীক্ষায়। সেটা হচ্ছে যে আমাদের যে হার্ট রেট ইনটু আমাদের যে স্ট্রোক ভলিউম, ঘাত পরিমাণ যেটাকে আমরা বলি, স্ট্রোক ভলিউম হচ্ছে আমাদের ওই 70 ml এর কাছাকাছি। হার্ট রেট হচ্ছে আমাদের 72, তাহলে 72 ইন্টু 70, ওই মানে একটা
ইয়েতে আসবে 4000 সামথিং আসবে, ওটাকে আমরা 5000 ধরতে পারি, 5000 ml ধরতে পারি। বুঝতে পারলাম আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেন। সার্কোমিয়ার কাকে বলে? মনে রাখবি আমাদের যে কঙ্কাল পেশি, সেই কঙ্কাল পেশির মধ্যে যে গঠনটা থাকে, একটা জেড লাইন থেকে একটা জেড লাইন অবধি, তার মধ্যে কি কি থাকে? এই মাঝখানটাতে আমাদের থিক ফিলামেন্ট রয়েছে, এই মাঝখানটাতে আমাদের থিক ফিলামেন্ট রয়েছে, আর থিন ফিলামেন্ট রয়েছে কোথায়? এই শেষ থেকে এই শুরু অবধি। এদিকে আছে, আবার এদিকেও আছে। এদিকেও আছে, এদিকেও আছে। তাহলে এই একটা জেড লাইন থেকে একটা জেড লাইন, একটা জেড লাইন থেকে একটা জেড লাইন, আবার জেড লাইনটা চলে গেছে এ ব্যান্ডের মাঝখান থেকে, তো এতটা আবার এ ব্যান্ড, আই ব্যান্ডের মাঝখান থেকে, সরি, এতটা এ ব্যান্ড, আর এতটা আবার আই ব্যান্ড, এতটা আবার আই ব্যান্ড, আই ব্যান্ডের মাঝখান দিয়ে জেড লাইন চলে গেছে। তাহলে একটা সার্কোমিয়ারের মধ্যে কি থাকে? একটা সার্কোমিয়ারের মধ্যে থাকে, একটা সার্কোমিয়ারের মধ্যে থাকে হাফ অফ দি আই ব্যান্ড, ওদিকে হাফ, এইদিকে আই ব্যান্ডের হাফ, একটা টোটাল এ, আবার টোটাল একটা হাফ অফ দ্য আই ব্যান্ড। তাহলে মায়োসিনের যে মাঝখানের মোটা থিক ফিলামেন্ট, যেগুলো পুরো ফিলামেন্ট, সেগুলো পুরোটা থাকবে, এদিকের হাফ আই, এদিকের হাফ আই, এদিকের হাফ আই। কিন্তু সংজ্ঞায় যদি লিখতে হয়, এই সার্কোমিয়ার হচ্ছে পেশির, কঙ্কাল পেশির গঠনগত এবং কার্যগত একক। তাহলে কঙ্কাল পেশির গঠনগত ও কার্যগত একক হলো সার্কোমিয়ার। যেমন আমাদের কিডনিতে নেফ্রন, ওই রকম হলো সার্কোমিয়ার, যা একটি জেড লাইন থেকে পরবর্তী জেড লাইন অবধি বিস্তৃত থাকে। এটা লেখার পর এইটা লিখে দিবি, হাফ অফ দি আই প্লাস টোটাল এ প্লাস হাফ অফ দ্য আই। পারলে ওটা ছবি আঁকে দিবি, খুব সুন্দর হবে তাহলে ছবিটা আঁকলে। আচ্ছা, পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিনগুলির নাম লেখো। 4টে প্রোটিন থাকে। এই থিক ফিলামেন্টের মধ্যে একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে মায়োজিন, আর এই থিন ফিলামেন্টের মধ্যে 3টে প্রোটিন থাকে, অ্যাক্টিন, ট্রোপোনিন অ্যান্ড ট্রোপোমায়োজিন। তাহলে লিখে দিই, প্রোটিন দু রকমের হয়, মানে প্রোটিন দু রকম জায়গায় থাকে। এক হচ্ছে থিক ফিলামেন্টের মধ্যে থাকে, যেগুলো পুরু মোটা, থিক ফিলামেন্টের মধ্যে থাকে কে? মায়োজিন। আর থিন ফিলামেন্টের মধ্যে কে থাকে? 3জন থাকে, অ্যাক্টিন, ট্রোপোনিন আর ট্রোপোমায়োজিন। অ্যাক্টিন, ট্রোপোনিন আর ট্রোপোমায়োজিন। মনে থাকবে? ভেরি গুড। গ্লোমেরুলার ফিল্ট্রেট ও মূত্র এক নয়, এটা আমি তোমাদের এসওই বাংলার অ্যাপে কিন্তু মক টেস্টেও কোয়েশ্চেনটা দিয়েছিলাম, যে গ্লোমেরুলার ফিল্ট্রেট মানে কি? যেটা গ্লোমেরুলাস দিয়ে জাস্ট তৈরি হলো। জাস্ট তৈরি হলো, এখানে আমাদের গ্লোমেরুলাসটা এসে বেরিয়ে গেছে। তো
তাহলে ব্লাড থেকে আমাদের ছেঁকে জিনিসপত্র সব কিছু এখানে চলে এলো, যার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে প্রচুর পরিমাণে জল আছে। মূত্রে আমাদের অত জল থাকে না, প্রচুর পরিমাণে জল রয়েছে এই গ্লোমেরুলার ফিল্টারটার মধ্যে, যেটা মূত্রে থাকবে না। মূত্র আমরা কোথায় পাবো? মূত্র আমরা পাবো কালেক্টিং ডাক্টে। মূত্র আমরা পাবো কালেক্টিং ডাক্টে। কালেক্টিং ডাক্টে আমরা মূত্র পাবো। এইখানে আমরা ইউরিনটা পাবো। তার আগে কি কি ঘটেছে? এক তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়েছে, কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেশন হওয়ার পরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। আমরা ছোটবেলায় মজা করে বলতাম গার্লফ্রেন্ড, জিএফ, গ্লোমেরুলার ফিল্ট্রেট। তো গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হলো। এবার গ্লোমেরুলার ফিল্ট্রেট যখন এই বৃক্কীয় নালিকাগুলোর মধ্যে দিয়ে যাবে, বৃক্কীয় নালিকাগুলোর মধ্যে দিয়ে যখন যাবে, তখন এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে কি কি পড়ছে? জল অবশ্যই প্রচুর পরিমাণে, সল্ট, তাই তো। আর কি কি বেরোবে? অ্যামাইনো অ্যাসিড, যেটা তখন বেরিয়ে গেছিল, এটা আমাদের দরকার ছিল। আর কি বেরোবে, মানে ফিরে আসবে ব্লাডে আবার কে কে? গ্লুকোজ, মানে যাদেরকে আমরা বলি নিউট্রিয়েন্টস, এরা সমস্ত রক্তে ফিরে আসবে, অর্থাৎ টিউবিউলার রিঅ্যাবজর্পশন বা বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ। আর যেগুলো তখন বেরিয়ে যাওয়ার সুযোগ পায়নি, যে খারাপ জিনিসগুলো, সেইগুলো আবার কিন্তু খরিত হবে এর মধ্যে। কে কে খরিত হবে? ইউরিয়া খরিত হয়ে যাবে, কে প্লাস খরিত হয়ে যাবে, অ্যাসিড খরিত হয়ে যাবে। এরা কিন্তু বাইরে বেরিয়ে যাবে, এরা কিন্তু আমাদের ওয়েস্ট। তাহলে গ্লোমেরুলার পরাপরিস্রাবণ, বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ এবং বৃক্কীয় নালিকায় ক্ষরণ, এই তিনটে কার্য কমপ্লিট হলে তবে মূত্র তৈরি হয়, তার আগে কিন্তু মূত্র তৈরি হয় না। তাহলে এটা পার্থক্য করে লিখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে তোদের। তাহলে এক হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট, আরেক হচ্ছে ইউরিন। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেট কি কি আমাদের? এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুলে পরাপরিস্রাবণ, রক্ত থেকে পরাপরিস্রাবণ প্রক্রিয়ায় তৈরি হয়, পরাপরিস্রাবণ প্রক্রিয়ায় তৈরি হয়। আর ইউরিন কি? ইউরিন হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে পুনঃশোষণ ও ক্ষরণের মাধ্যমে তৈরি হয়। ফাইনালি ক্ষরণের মাধ্যমে তৈরি হয়। আর যেহেতু অনেকটা জল গ্লোমেরুলার ফিল্টার থেকে পুনঃশোষিত হয়ে যায়, সেই কারণে মূত্র কিন্তু অনেক বেশি ঘন হয়, এটা ঘনতর, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্টার লঘুতর, মূত্র অনেক বেশি ঘন হয়। আমি মুখে বলছি, এদিকে ভুল লিখছি। আর মূত্র অনেক বেশি ঘন হয়, কারণ অনেকটা জল এখান থেকে বেরিয়ে যায়। আর একটা জিনিস মনে রাখবি, স্বাভাবিক মানুষের, সুস্থ মানুষের ইউরিনে, মূত্রে কখনো কোনো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলো থাকবে না, কোনোদিন থাকবে না। এগুলো থাকা মানে কিন্তু খারাপ। তাহলে কিন্তু গ্লোমেরুলার ফিল্টারে থাকবে, কারণ এখানে তো পরাপরিস্রাবণ প্রক্রিয়ায় রক্ত থেকে ওগুলো চলে এসছে, পরে সেগুলো আবার ফিরে যাচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড অনুপস্থিত। আমি বারবার এটাকে ইউরিন ভাবছি, উপস্থিত, কিন্তু মূত্রের ক্ষেত্রে কিন্তু অনুপস্থিত। আরেকটা জিনিসও মনে রাখবি, যে গ্লোমেরুলার ফিল্ট্রেটে কিন্তু আমার লবণের পরিমাণ, সল্টের পরিমাণ অনেক বেশি, কিন্তু সেই সল্টগুলো বেশিরভাগটা যেহেতু আবার শোষিত হয়ে যাচ্ছে, তাই জন্য মূত্রে কিন্তু সল্টের পরিমাণ অনেক কম হয়।
খনিজ বেশি থাকে, কম থাকে। এইভাবে সুন্দর করে 4টে পয়েন্টে যদি গুছিয়ে লিখতে পারিস, মোর দ্যান এনাফ। আচ্ছা, ওর সাথে কোনো অর ছিল না? ওটা তো অরেরই কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। চলো এবারে 3 নম্বরের কোয়েশ্চেন দেখ। আমি এটা আজকে তখনই বললাম যে C4 উদ্ভিদে আলোক শোষণ কার্যত অনুপস্থিত কেন? কারণ হচ্ছে C4 উদ্ভিদে 2 রকমের কোষ থাকে। একটা হচ্ছে ওপরে থাকে মেসোফিল কোষ, যেটাকে আমরা ক্রান্স অ্যানাটমি বলি, এখানে দিয়েছে ক্রান্স অ্যানাটমি। ক্রান্স অ্যানাটমি আমরা কাকে বলি? ক্রান্স অ্যানাটমি মানে হচ্ছে আমাদের ওপরে থাকবে মেসোফিল কোষ এবং নিচে থাকবে বান্ডল শীথ কোষ। ওপরে থাকবে মেসোফিল কোষ এবং সেখানে মাঝখানে গ্যাপ থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে এবং তার তলায় থাকবে হচ্ছে বান্ডল শীথ কোষ। এই গঠনটাকে বলা হয় ক্রান্স অ্যানাটমি। এটা কি না, এটার নাম কি বললাম? মেসোফিল কোষ, তাই না? এটার নাম কি বললাম? মেসোফিল। আর এটার নাম কি বললাম? বান্ডল শীথ কোষ। এই গঠনটাকে বলা হচ্ছে ক্রান্স অ্যানাটমি। এবার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে ওই যে বলেছিলাম রুবিস্কো, এর মধ্যে বান্ডল শীথ কোষের মধ্যে প্রচুর রুবিস্কো আছে। মজার ব্যাপার হচ্ছে মেসোফিল সেলে C4 অ্যাসিড তৈরি হয়, 4 কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হয়। সেই 4 কার্বনযুক্ত অ্যাসিডটা বান্ডল শীথ কোষে আসে, বান্ডল শীথ কোষে এসে 4 কার্বনযুক্ত অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তার মানে ও বান্ডল শীথ কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে ঘন করতে পারে, কিন্তু ঘনত্ব বৃদ্ধি করতে পারে। এই যে ঘনত্ব বৃদ্ধি করার প্রক্রিয়াটা কার্বন ডাইঅক্সাইডের এখানে হয়, তার ফলে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হয় না কখনো। সবসময় কার্বন ডাইঅক্সাইড এখানে মজুদ থাকে এর ভেতরটাতে। তাই জন্যই ওদের আলোক শোষণ হয় না, কারণ আলোক শোষণ হতে গেলে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হতে হবে। কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হলে তবেই আলোক শোষণ হওয়া সম্ভব। তাহলে চলো একটু ভালো করে বুঝি, আমরা ভালো করে উত্তরটা লিখি যে C4 উদ্ভিদে আলোক শোষণ কার্যত অনুপস্থিত কেন? তার কারণ হচ্ছে C4 উদ্ভিদে, এটা C3 তে দেখা যায় না, এই গঠনটা, এই ক্রান্স অ্যানাটমিটা দেখা যায় না। C4 উদ্ভিদে বান্ডল শীথ কোষে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব সর্বদা অধিক থাকায় রুবিস্কোর শর্ত ছিল যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমে গেলে ও শোষণ করবে, কিন্তু এখানে তো কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমছে না। রুবিস্কো কার্বক্সিলেশন প্রক্রিয়া, মানে কি কার্বন ডাইঅক্সাইড ফিক্স করছে, কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করে কেলভিন সাইকেল করছে। কার্বক্সিলেশন প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে। অব্যাহত রাখতে পারে, যা আলোক শোষণের প্রবাবিলিটির বাংলা কি, সম্ভাবনা কমিয়ে দেয়। বুঝতে পারলাম আশা করি। আর ক্রান্স অ্যানাটমি কি? এটাই হচ্ছে ক্রান্স অ্যানাটমি। সব পরের পাতায় লিখিয়ে দিচ্ছি। ক্রান্স অ্যানাটমি হচ্ছে C4 উদ্ভিদে
উদ্ভিদের পাতায় মেসোফিল কোষ ও বান্ডল শীত কোষ পরস্পর প্লাজমোডেজমাটা দ্বারা যুক্ত হয়ে যে একক গঠন তৈরি করে, যে একক গঠন তৈরি করে তাকে বলা হচ্ছে ক্রানজ অ্যানাটমি। এই গঠনটা, ওপরে মেসোফিল সেল থাকে, নিচে বান্ডল শীট সেল থাকে। তারপর বলছে সালোক সংশ্লেষের কার্যবর্ণালী কাকে বলে। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা কি হয়, আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিই, ঠিক আছে, একটু ব্যাখ্যা হলো, ঠিক আছে। আচ্ছা, এক্স অ্যাক্সিসে আমি কি দিচ্ছি? এক্স অ্যাক্সিসে দিচ্ছি আমি দৃশ্যমান আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা বর্ণালী বলি, স্পেকট্রাম বলি। এটা শুরু হচ্ছে কোথা থেকে? এটা শুরু হচ্ছে আমাদের 360 থেকে। এটা শুরু হচ্ছে আমার ওই 360-400 এরকম থেকে, 360 থেকে শেষ হচ্ছে কোথায়? 720, যেটা আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের আলো। এত, এটা হচ্ছে তার মানে আমার কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে। আচ্ছা, আর এক্স অ্যাক্সিসে আমরা কি দেবো বলতো? এক্স অ্যাক্সিসে আমরা দেব হচ্ছে সালোক সংশ্লেষের হার। এবার তুই আমাকে জিজ্ঞাসা করবি, স্যার সালোক সংশ্লেষের হার আমি কিভাবে বার করতে পারি, আমি কিভাবে বুঝবো যে সালোক সংশ্লেষের হার কতটা হচ্ছে? সেটা হচ্ছে যে পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে গাছ থেকে, যে পরিমাণ অক্সিজেন বাইরে উন্মুক্ত হচ্ছে, সেটাই সাথে সালোক সংশ্লেষের হার। তাহলে এদিকে আমরা রাখছি হচ্ছে এক্স অ্যাক্সিসে, এই ওয়াই অ্যাক্সিসে সালোক সংশ্লেষের হার, যেটাকে আমরা মাপতে পারি অক্সিজেন উৎপাদন দিয়ে। এটাকে আমরা অক্সিজেন উৎপাদন নিয়ে মাপতে পারি, ঠিক আছে। তাহলে দেখা যায় আমাদের মোটামুটি যে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের আলো 360 থেকে 720, তার মধ্যে দেখা যায় যে অপেক্ষাকৃত কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে খুব ভালো সালোক সংশ্লেষ হচ্ছে, ঠিক আছে, খুব ভালো হচ্ছে। হঠাৎ করে এই মাঝখানে নেমে যাচ্ছে, আবার উঠছে, ঠিক আছে, আবার এটা উঠে গেল। এইভাবে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে কখনো বাড়ছে, কখনো কমছে। মাঝামাঝি, মোটামুটি যদি মাঝামাঝি তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে চাই, তাহলে দেখবো মাঝামাঝি তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে কিন্তু সালোক সংশ্লেষের হার অত্যন্ত কম। কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো অর্থাৎ নীল, বেগুনি, আকাশি, এই জায়গাটাতে সালোক সংশ্লেষের হার প্রচুর বেশি। আবার বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেমন হলুদ পেরিয়ে গেলে আমাদের কমলা, লাল, এই দিকটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোতেও কিন্তু আবার সালোক সংশ্লেষের হার বেশি। মজার ব্যাপার যেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কার্য বর্ণালী। কার্য, সালোক সংশ্লেষ এটা কার্য, এবং সেটা যখন বিভিন্ন বর্ণালীর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে বিভিন্ন রকমের রেড দেখাচ্ছে, তাকেই বলা হয় কার্য বর্ণালী। দিস ইজ অ্যাকশন স্পেকট্রাম, কার্য বর্ণালী। ঠিক আছে। আর এটা মজার ব্যাপার হচ্ছে যে যখন আমি ক্লোরোফিল এ কতটা আলোক শোষণ করছে এটাকে মাপতে যাব, তখন দেখবো আমরা এর সঙ্গে একটা সেম রিয়াকশন পাবো, আমরা এরকম রিয়াকশন পাবো, এরকম একটা গ্রাফ পাবো, ঠিক আছে।
আছে, এটা একদম নিচে কমে গেছে, এটা আরো তাড়াতাড়ি কমতে শুরু করে। এটা একটু কেটে দিই এখান থেকে। এরকম অনেকটা থাকে। দেখ যখন যখন ক্লোরোফিল এ শোষণ করছে আলোটাকে, তখন তখন সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পাচ্ছে। আবার যখন ক্লোরোফিল এর শোষণ কমে যাচ্ছে, তখন তখন সালোক সংশ্লেষের হারও কমে যাচ্ছে। আবার যখন ক্লোরোফিল এর তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করার ক্ষমতা বাড়ছে, তখন তখন আবার কার্যটাও সালোক সংশ্লেষের হারটাও বাড়ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে শোষণ বর্ণালী, ক্লোরোফিল এর শোষণ বর্ণালী। তো বর্ণালী ম্যাডাম তোদের পড়িয়েছেন এগুলো, বর্ণালী ম্যাডাম পড়িয়েছেন নিশ্চয়ই, আশা করি। তো এই জিনিসগুলো খুব সুন্দর করে কিন্তু লিখতে হবে। তাহলে যদি সম্পর্কটা আমি জানতে চাই, কি যে প্রশ্ন, সালোক সংশ্লেষের কার্য বর্ণালী কাকে বলা হয়, তাহলে দেখবো আমরা দৃশ্যমান আলোক বর্ণালীর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় সালোক সংশ্লেষের হারের যে তারতম্য দেখা যায়, সালোক সংশ্লেষের কার্য না, কার্য তো একটা কাজ, সালোক সংশ্লেষের কাজ তো, হারের যে তারতম্য দেখা যায় তাকে বলা হয় কার্য বর্ণালী। মনে থাকবে? আর একটাই কোয়েশ্চেন বোধহয় পড়ে রইল, কি কোয়েশ্চেন রইল? অ্যাম্ফিবোলিক পথ। অ্যাম্ফিবোলিক পথ মানে কি? মানে হচ্ছে বিপাক ক্রিয়ায় যখন কোনো গঠনমূলক বিক্রিয়া হচ্ছে, যেটাকে আমরা বলি উপচিতিমূলক বিপাক, আবার যখন কোনো ভাঙনমূলক বিপাক প্রক্রিয়া হচ্ছে, যেটাকে আমরা বলি অপচিতিমূলক বিপাক। তাহলে অ্যাম্ফিবোলিক মানে হচ্ছে সমচিতি। তাহলে অ্যাম্ফিবোলিক পাথওয়ে ক্রেবস চক্রকে বলে, অ্যাম্ফিবোলিক পথ বলা হয় ক্রেবস চক্রকে। কেন? তার কারণ হচ্ছে এই পথে উপচিতি মানে গঠনমূলক, ক্যাটাবলিক, উপচিতিমূলক বিপাক, দু একটা উদাহরণ দিয়ে দিতে পারিস, যেমন সাইট্রিক অ্যাসিড সাইকেল, তো সাইট্রিক অ্যাসিড থেকে আমাদের ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, সাইট্রিক অ্যাসিড থেকে আমাদের ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। তারপর আমাদের আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই পথে উপচিতিমূলক বিপাক ও অপচিতিমূলক বিপাক, যেমন কে কে ভাঙছে? গ্লুকোজ তো ভাঙছেই, গ্লুকোজ ভেঙে পাইরুভেট হচ্ছে, পাইরুভেটটা কার্বন ডাই অক্সাইড এবং জলে ভেঙে যাচ্ছে। ওদিক থেকে ফ্যাটি অ্যাসিড আসছে, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে সাইট্রিক অ্যাসিড ওর চলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আবার ওদিকে আমাদের অ্যামাইনো অ্যাসিড থেকে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড আবার এখানে কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি করছে। তার মানে অপচিতিমূলক বিপাক, যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট সব ভেঙে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি হচ্ছে। তাহলে এটা অপচিতিমূলক বিপাক, ভেঙে গেল। উভয়ই পরিলক্ষিত হয়, তাই জন্য এটা অ্যাম্ফিবোলিক, উভয়ই পরিলক্ষিত হয়, তাই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাম্ফিবোলিক পাথওয়ে। মনে রাখবো আমরা এগুলো। হ্যাঁ, চলো নেক্সট।
ওরে বাপরে, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শ্বসনে ইটিএস এর ভূমিকা। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কমপ্লেক্স 1 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 হচ্ছে, তার ফলে অক্সিজেন বিজারিত হয়ে জল তৈরি হচ্ছে, এবং এই ইলেকট্রনটার জন্য যে প্রোটনগুলো বাইরে বেরিয়ে গেল সেই প্রোটনগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য যে ফোর্সটা তৈরি হবে, সেই ফোর্সের জন্য আমার এটিপি তৈরি হবে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া আমি NADH বা FADH2 থেকে কোনোদিনও এটিপি পাবো না। তাহলে প্রথমটা লিখি, একদম প্রথম উত্তর, ইটিএস এর ভূমিকা। এক হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে এটিপি উৎপাদন করে। আচ্ছা, NADH ও FADH2 তো একে তো জারিত করতে হবে, কারণ এরপরে তো আমার নতুন করে NADH এবং NAD এবং FAD লাগবে, তো জারিত করে পুনরায় NAD প্লাস ও FAD প্লাস উৎপন্ন করে। তাই না? এই দুটো মেন কাজ। এটিপি উৎপাদনটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, প্রান্তীয় শ্বসন বলা হয় এই কারণে এটাকে। এইটা আর এটা লিখে দিতে পারি সবাত শ্বসনে। সবাত শ্বসনে প্রান্তীয় শ্বসন ঘটায় নয়তো অত এটিপি আমরা পেতাম না, ঘটিয়ে প্রচুর পরিমাণে এটিপি উৎপাদন করে। এগুলো একটু মনে রাখবি, হ্যাঁ, মনে রাখবি। আচ্ছা, রক্তকণিকায় ক্রেবস চক্র ঘটে না কেন? খুব সহজ, মাইটোকন্ড্রিয়া নেই তাই। মাইটোকন্ড্রিয়া না থাকায়, খুব সহজ উত্তর এটা। সবাত শ্বসন অপেক্ষা অবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ কম হয় কেন? কারণ সবাত শ্বসনে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয় না, যে কারণে NADH আর FADH2 আগেই জারিত হয়ে NAD প্লাস FADH2 তৈরি করে, FAD প্লাস এবং NAD প্লাস তৈরি করে ফেলে। তারপরে আর NADH FADH2 থাকে না অতিরিক্ত, আর ওদের তো মাইটোকন্ড্রিয়াই নেই, মানে আই মিন যারা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ওদের তো মাইটোকন্ড্রিয়া নেই, যেমন আমাদের রক্তকণিকাতেও হয় না। তাহলে সবাত শ্বসনে মূল এটিপিটা তৈরি হচ্ছিল কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, যেটা অবাত শ্বসনে হবে না। সবাত শ্বসনে পাইরুভিক অ্যাসিড ক্রেবস সাইকেলের মাধ্যমে প্রচুর পরিমাণ NADH প্লাস H প্লাস ও FADH2 তৈরি করে, যা
ইটিএস এর মাধ্যমে প্রচুর এটিপি তৈরি করে, কিন্তু অবাত শ্বসনে না তো ক্রেবস চক্র হয় আর না ইটিএস হয়। কিন্তু অবাত শ্বসনে উক্ত প্রক্রিয়াগুলি না হওয়ায়, আচ্ছা প্রচুর পরিমাণে আমরা এটা লিখে দিতে পারি 38 অণু এটিপি তৈরি হয়। হ্যাঁ 38 অণু। উক্ত প্রক্রিয়াগুলি না হওয়ায় মাত্র 2 অণু এটিপি তৈরি হয়। মনে থাকবে, এগুলো খুবই দরকারি প্রশ্ন। ক্ষয়পূরণ বিন্দু কি, এটা আসতে পারে। হ্যাঁ, ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট, উদ্ভিদে যখন সালোক সংশ্লেষের পরিমাণ, সালোক সংশ্লেষে কি হবে, অক্সিজেন তৈরি হবে, আর শ্বসনের পরিমাণ অর্থাৎ যখন অক্সিজেন খরচ হবে, এই সালোক সংশ্লেষের পরিমাণে যতটা অক্সিজেন তৈরি হচ্ছে, শ্বসনে ততটাই অক্সিজেন খরচ হয়ে যাচ্ছে, বা শ্বসনে যতটা অক্সিজেন খরচ হচ্ছে সালোক সংশ্লেষে ততটা অক্সিজেন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যে ক্ষতিটা হলো সেটা পূরণ হয়ে গেল। এটাকে বলা হচ্ছে ক্ষয়পূরণ বিন্দু, কম্পেনসেশন পয়েন্ট। কম্পেনসেশন পয়েন্ট, ক্ষয়পূরণ বিন্দু কাকে বলছে? উদ্ভিদে যখন সালোক সংশ্লেষ ও শ্বসনের হার সমান হয়ে যায়, তাকে ক্ষয়পূরণ বিন্দু বলে। আচ্ছা নেক্সট, রিচমন্ড ল্যাং এফেক্ট কি? সাঁতরার মাধ্যমিকের প্রশ্নে, সাঁতরার মাধ্যমিকের বইতেই কিন্তু ছিল। রিচমন্ড ল্যাং এফেক্ট কার জন্য হয়? সাইটোকাইনিনের জন্য হয়। রিচমন্ড ল্যাং এফেক্ট সাইটোকাইনিনের প্রভাবে উদ্ভিদের পাতায় কি হয়? প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, তার ফলে উদ্ভিদের পাতাটা বহুদিন অবধি ভালো থাকে, টাটকা থাকে, সবুজ থাকে। ঠিক আছে, উদ্ভিদের পাতাটার বার্ধক্য বিলম্বিত হয় আস্তে আস্তে। এটাকে বলা হচ্ছে রিচমন্ড ল্যাং এফেক্ট। উদ্ভিদের পাতায় ক্লোরোফিল উৎপন্ন হয়, ক্লোরোফিল ও অন্যান্য প্রোটিন উৎপন্ন হওয়ায় পাতা দীর্ঘদিন সতেজ থাকে, দীর্ঘদিন সতেজ থাকে ও এর বার্ধক্য বিলম্বিত হয়, বার্ধক্য বিলম্বিত হয়। একেই বলে টোটিপোটেন্সি, একেই বলে রিচমন্ড ল্যাং এফেক্ট। এরপর আমরা পড়বো টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি শব্দটা এসেছে দুটো শব্দের মাধ্যমে, এক হচ্ছে টোটাল আর এক হচ্ছে পোটেনশিয়াল। অর্থাৎ একটা মানে আমার উদ্ভিদের ভাজক কলা থেকে, একটা উদ্ভিদের এক্সপ্লান্ট থেকে যখন সমগ্র উদ্ভিদ দেহ সৃষ্টি হয়,
এটা করা হয় মাইক্রোপ্রোপাগেশন বা টিস্যু কালচার পদ্ধতিতে। ক্লাস 10-এ পড়েছিলাম আমরা, আবার ক্লাস 12-এ পড়বো, এখানেও আছে। এটা সাইটোকাইনিন এবং অক্সিনের প্রভাবে হয়। ঠিক আছে, তাহলে লিখে দিই আমরা, এই ক্ষমতাটাকে বলা হয় টোটিপোটেন্সি। কোনো নির্দিষ্ট উদ্ভিদ কলা থেকে কোনো নির্দিষ্ট উদ্ভিদ কলা থেকে সমগ্র উদ্ভিদ দেহ সৃষ্টি হবার ক্ষমতা বলে টোটিপোটেন্সি। ভালো করে পড়ে নে, বুঝতে পারলে বল। বোঝা গেল? নেক্সট বলছে চূড়ান্ত বৃদ্ধির হারের সমীকরণটি হলো অ্যাবসলিউট গ্রোথ রেট ইকুয়ালস টু a2 মাইনাস a1 বাই t2 মাইনাস t1। t2 এখানে সময়, চূড়ান্ত সময়, t1 হচ্ছে প্রারম্ভিক সময়, a2 মানে হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য বা আয়তন, আর a1 হচ্ছে প্রারম্ভিক আয়তন। তো সবকটাই লিখে দিই, অ্যাবসলিউট গ্রোথ রেট ইকুয়ালস টু a2 মানে 5 দিন পরে কতটা বড় হয়েছে, মাইনাস a1 মানে হচ্ছে 5 দিন আগে কতটা ছিল, বাই t2 মানে 5 দিন পরের সময়টা, মাইনাস t1 মানে প্রথম সময়টা। অর্থাৎ চূড়ান্ত আকার, দৈর্ঘ্য হতে পারে, ওজন হতে পারে, মাইনাস প্রারম্ভিক আকার ডিভাইডেড বাই চূড়ান্ত সময় মাইনাস প্রারম্ভিক সময়। মানে কত দিনের গ্যাপ, 5 দিন, 7 দিন, 10 দিন, যে কোনো যে গ্যাপটা, আর তার 10 দিনে একটা গাছের ডাল যতটা বড় হয়েছে, ধর 5 সেন্টিমিটার বড় হয়েছে, এটা হচ্ছে আমাদের ইয়ে। আচ্ছা, শর্ট ডে প্লান্ট অনেক হয়, শর্ট ডে প্লান্ট প্রচুর হয় আমাদের, ধান, তামাক, হ্যাঁ, এছাড়াও হয় সয়াবিন, এইগুলো হচ্ছে আমাদের শর্ট ডে প্লান্টস। বোঝাতে পারলাম তাহলে আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কি? এটা হচ্ছে জাক্সটা মানে নিকটবর্তী, এবং গ্লোমেরুলাস মানে গ্লোমেরুলাস, আমাদের যে বোম্যান্স ক্যাপসুলের মধ্যে যে গ্লোমেরুলাসটা ঢোকানো রয়েছে, ওই গ্লোমেরুলাসের কাছাকাছি থাকে একটা কোষপুঞ্জ, ম্যাকুলা ডেনজা অমুক তমুক থাকে ওর মধ্যে। এই কোষপুঞ্জ থেকে অত্যন্ত প্রয়োজনীয় একটা হরমোন বেরোয়, যার নাম হচ্ছে রেনিন। অত্যন্ত প্রয়োজনীয় একটা হরমোন বেরোয়। তাহলে লিখি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, নেফ্রনের গ্লোমেরুলাস সন্নিহিত যে কোষপুঞ্জ, আমি একসাথে লিখে দিচ্ছি, গুরুত্বটা লিখে দিচ্ছি, যে কোষপুঞ্জ রেনিন ক্ষরণের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে। গুরুত্ব কি? রেনিন কি করে? এই রেনিন আমাদের
শরীরে যখন রক্তচাপ কমে যায় এই রেনিন আসে, রেনিন এসে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাক্টিভেট করে। তাহলে রেনিন আমাদের রক্তের প্রেশারটাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করে। কিভাবে? যখনই আমার ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই সিগন্যালটাতে রেনিন খরিত হচ্ছে। এবার এই রেনিন কি করে? রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন করে, অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন করে। ঠিক আছে, এবারে এই অ্যাঞ্জিওটেনসিন কি করে? অ্যাঞ্জিওটেনসিন এবারে অ্যালডোস্টেরন সিক্রিশন করে, অ্যাড্রিনাল কর্টেক্সে গিয়ে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন তৈরি করে, এই ক্ষরণ করায়। আর অ্যালডোস্টেরন কি করায়? অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়াম ও জলের পুনঃশোষণ করে। যদি সোডিয়াম এবং জল আবার রক্তে ফিরে আসে তাহলে কি হবে? ব্লাড প্রেশার বাড়বে, আবার মানে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যাবে। আবার এইভাবেও ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ব্লাড প্রেশার নর্মাল হয়ে যাবে আবার বেড়ে গিয়ে। এই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এটাকে বলা হয় র্যাস। এটাও আলাদা করে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, র্যাস সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, খুব গুরুত্বপূর্ণ। তারপর বলছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস এবং পন্স। বাপরে, তিনটেই তো খুব দরকারি জিনিস, তিনটেই খুব দরকারি জিনিস। ফার্স্টে আমরা দেখি গুরু মস্তিষ্ক। সবকিছুই করছে আমাদের, সবকিছুই করছে। সেন্সারি মানে সমস্ত দৃষ্টি, কানের শোনা, স্বাদ, গন্ধ, স্পর্শ, চাপ, তাপ, সমস্ত সেন্সারি। মোটর মানে হচ্ছে আমাদের পেশির সংকোচন, তার সঙ্গে বুদ্ধি, স্মৃতি, চিন্তা, শিখন, কোনো কিছু শেখার ক্ষমতা, কথা বলা, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে গুরু মস্তিষ্ক, তাই না? তারপরে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে ছোটা প্যাক বড়া ধামাকা, এরকম একটা ব্যাপার আর কি। হাইপোথ্যালামাস এক তো ও আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে, দেহের তাপমাত্রা। ঠান্ডা লাগলে ঠক ঠক করে আমরা কাঁপবো, গরম লাগলে আমাদের ঘাম হবে, এগুলো কে নিয়ন্ত্রণ করছে? ও, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে। আচ্ছা, তার সাথে পিটিউটারি নিয়ন্ত্রণ করছে ও, পিটিউটারি নিয়ন্ত্রণ করছে ও। আচ্ছা, তার সঙ্গে ক্ষুধা, তৃষ্ণা, আবেগ, ঘুম, এই সব কিছু কিন্তু হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে পন্স। নেক্সট হচ্ছে পন্স। পন্সে আমাদের শ্বাস কেন্দ্র থাকে, অ্যাপনিউস্টিক সেন্টার, শ্বাস নিয়ন্ত্রণ করে। পন্স আমাদের শ্বাস নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভেস্টিবিউলার অ্যাপারেটাস, আমাদের কানের মধ্যে যে অন্তঃকর্ণ, সেই অন্তঃকর্ণের দুটো পার্ট, অন্তঃকর্ণের দুটো পার্ট, ঠিক আছে? এক হচ্ছে ভেস্টিবিউলার অ্যাপারেটাস, আর এক হচ্ছে ককলিয়া।
এইরকম থাকে। এই একটা হলো, এই তিনটে অর্ধবৃত্তাকার নালী দিয়ে তৈরি হয়। তিনটে অর্ধবৃত্তাকার নালী দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে অর্ধবৃত্তাকার নালী, আর এইখানে থাকে ইউট্রিকাল অ্যান্ড স্যাকিউল। এটাকে একত্রিত বলা হয় ওটোলিথ অঙ্গ। তাহলে একটা হচ্ছে তিনটি অর্ধবৃত্তাকার নালী বা সেমিসার্কুলার ক্যানাল, তিনটি অর্ধবৃত্তাকার নালী, আর একটা হচ্ছে ওটোলিথ অর্গান, ওটোলিথ অঙ্গ। এই ওটোলিথ অঙ্গ বা দুটো, এই যে দুটো অংশ দিয়ে তৈরি, ইউট্রিকাল আর স্যাকিউল। মনে থাকবে? পার্কিনসন্সের উপসর্গ এটাও আসবে। হ্যাঁ, পার্কিনসন্সে আমাদের যেটা মেইনলি হয়, আমাদের পেশির সংকোচন খুব দুর্বল হয়ে যায়। তার ফলে আমাদের হাঁটা চলার গতি, কথা বলার সমস্যা, এই জড়তা, মুখের অঙ্গভঙ্গির সমস্যা, এগুলো হয় পার্কিনসন্স। পার্কিনসন্স ডিজিজের লক্ষণ। প্রথমেই যেটা হবে, মানুষের হাঁটা চলা ধীর গতিতে হয়ে যাবে। মুখের যে এক্সপ্রেশন, অঙ্গভঙ্গি স্থবির হয়ে যাবে। তিন হচ্ছে পেশি সংকোচনে গুরুতর সমস্যা হবে। পেশি সংকোচনে গুরুতর সমস্যা হবে। আর হাত পা প্রচন্ড কাঁপবে। হাত পায়ের কম্পন, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এমফাইসিমার কি রোগের কারণ এবং লক্ষণ এবং রাইগর মর্টিস, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এবারে আসি আমরা এমফাইজিমা। এমফাইজিমা মানে হচ্ছে আমাদের যে অ্যালভিওলাই, সেই অ্যালভিওলাই এর মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, নিকোটিনের জন্য হতে পারে, নানান কারণে সমস্যা হতে পারে। তার ফলে আমাদের অ্যালভিওলাইয়ের যে দেওয়ালটা, সেই দেওয়ালটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং আস্তে 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 আমাদের প্রবল শ্বাসকষ্ট হবে, যেটা মেইনলি হয় সিগারেট স্মোকিংয়ে, তাহলে চলো লেখা যাক। এমফাইসিমার কারণ কি জানতে চেয়েছে? কারণ এবং লক্ষণ। কারণ হচ্ছে সিগারেট, মানে ধূমপান আর কি, মেইনলি হয়। আর লক্ষণ কি? ফুসফুসের বায়ুথলির প্রাচীর ধ্বংস হয়ে যায়, তার ফলে প্রবল শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। এটা সাঁই সাঁই করে শব্দ হয় যখন শ্বাস বেরোয়, অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস।
এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, নেক্সট। ও আচ্ছা, রাইগর মর্টিস ছিল, রাইগর মর্টিস। হ্যাঁ, রাইগর মর্টিস কি? আমাদের মৃত্যুর পর যখন এটিপি উৎপাদন ব্যাহত হয়, এটিপি উৎপাদন তো আর হবে না আমরা মারা গেলে, তখন পেশিগুলো সংকুচিত হয়ে থেকে যায়, পেশিগুলো আর প্রসারিত হয় না। কারণ যতক্ষণ না এটিপি গিয়ে মায়োসিনের মাথায় গিয়ে লাগছে, ততক্ষণ মায়োসিনটা অ্যাক্টিনের সঙ্গে থেকে কি বলবো, আলাদা হয় না, পৃথকীকৃত হয় না। আর তার ফলেই রাইগর মর্টিস হয়, পুরো বডি স্টিফ হয়ে থেকে যায়। এটাকেই বলা হয় রাইগর মর্টিস। এটাকেই বলা হয় রাইগর মর্টিস। আমাদের মৃত্যুর পর পেশিকোষে এটিপি উৎপাদন বন্ধ হয়ে গেলে পেশির প্রসারণ ব্যাহত হয়। ফলে পেশিগুলি শিথিল হতে পারে না। এই অবস্থাটাকে বলা হয় রাইগর মর্টিস। ওই জন্য মারা যাওয়ার পর আমাদের হাতটা একদম শক্ত পাথরের মতন হয়ে যায়, তাই না? পিত্তথলির গুরুত্ব কি? পিত্তথলি পিত্তকে সাময়িকভাবে সঞ্চিত রাখে, কারণ আমরা সবসময় তো ফ্যাট জাতীয় খাবার খাই না। যখন আমরা ফ্যাট জাতীয় খাবার খাবো, তখন যাতে ফ্যাট জাতীয় খাবারটা সহজে হজম করতে পারি, সেই কারণে পিত্তাশয় অলরেডি আগে থেকে পিত্ত সঞ্চিত থাকে। এবার কারোর যদি পিত্তাশয় না থাকে, এটি কাজ করা বন্ধ করে দেয় বা পিত্তথলিতে পাথর হয়, তখন এটা শরীর থেকে বাদ দিতে হয়, কোলেসিস্টেক্টমি বলা হয় এটাকে, কোলেরেক্টমি। তাহলে কি সমস্যা হতে পারে? সেক্ষেত্রে ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ব্যাহত হয়। একসাথে অনেকটা পরিমাণ ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হবে না, কারণ তখন আর বাইলটাকে, ফ্যাট পিত্তটাকে সঞ্চিত রাখার কোনো অঙ্গটাই বর্তমান থাকে না, তাই না? তাহলে আগে বলি পিত্তথলির গুরুত্ব। পিত্তথলির মধ্যে সাময়িকভাবে পিত্ত সঞ্চিত থাকে। আর যদি পাথর হয় তাহলে কি হবে? ফ্যাট জাতীয়, যাদের গলব্লাডার নেই তাদের খুব সমস্যা হয়, কিন্তু তারা একসঙ্গে অনেকটা খেতে পারে না। ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক অত্যন্ত ধীর গতিতে হবে। ফলে একবারে অনেকটা খেলে তা হজম হবে না। বোঝা গেল? পিসিএম কি? প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রিশন। অর্থাৎ একদম বাচ্চা, সদ্যজাত বাচ্চা জন্মের পর যদি তার খাবারে প্রোটিনের অভাব হয় এবং ক্যালোরির অভাব হয়, তাকে বলা হয় প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রিশন। প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রিশন। কেন হয় এটা?
খাদ্যে প্রোটিন ও ক্যালোরি এর অভাব থাকলে হয়। তার সঙ্গে দিয়েছে ম্যারাসমাস, এর সঙ্গে তোরা কোয়াশিওরকরটাও করে রাখবি, হ্যাঁ, কোয়াশিওরকর ম্যারাসমাস একই জিনিস। ম্যারাসমাস, ম্যারাসমাস কি? সেটা হচ্ছে যখন একেবারে সদ্যজাত বাচ্চা 6 মাস থেকে 1 বছর বয়সের সদ্যজাত শিশুর খাদ্যে প্রোটিনের ঘাটতি থেকে যায়, তখন তার শরীরে কিছু সমস্যা হয়, তাকে বলা হয় ম্যারাসমাস। সদ্যজাত শিশুর খাদ্যে প্রোটিনের অভাবে তার শরীরে জল জমতে থাকে, ইডিমা দেখা যায়, পুষ্টির, আগে লিখে নিই, পুষ্টির অভাব হয়। আচ্ছা, সদ্যজাত শিশুর বয়সটা কিরকম হবে? 6 মাস থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর, এটা মাথায় রাখবি। ঠিক আছে? আচ্ছা, এদের কি হয়? দেহের ওজন অস্বাভাবিক কম, পেশি ক্ষয়, ফ্যাট ক্ষয়, এইগুলো হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন। একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, খুবই পাতি শূন্যস্থান পূরণ। গ্লাইকোলাইসিসের স্টেপগুলো যে পারবে সেগুলোও পারবে। এখানে কি আছে? ড্যাশ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে। গ্লুকোজ 6 ফসফেট কি থেকে হয়? গ্লুকোজ থেকে হয়। তাহলে গ্লুকোজ 6 ফসফেট কি থেকে হয়? গ্লুকোজ থেকে হয়। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়। এটিপি তাহলে ভেঙে কি তৈরি হয়? এখানে এটিপি ভেঙে এডিপি তৈরি হয়। এটিপি ভেঙে এডিপি তৈরি হয়। নেক্সট বলেছে 3 ফসফোগ্লিসারালডিহাইড। 3 ফসফোগ্লিসারালডিহাইড বা 3 PGA, এই 3 PGA থেকে কি তৈরি হয়? আচ্ছা, এখানে একটা ভুল আছে, এনএডিপি আছে, এটা এনএডি হবে কিন্তু, হ্যাঁ। এনএডি প্লাস প্লাস এইচ প্লাস, এইটা কিন্তু ভুল করবি না। এটা কোয়েশ্চেনে তোদের প্রশ্নবিচিত্র এত ভুল আছে কেন বুঝলাম না। ও আচ্ছা 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 আচ্ছা, সরি। হ্যাঁ, ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে। 3 PGA হচ্ছে আমাদের এনএডিপি প্লাস, এনএডিপিএইচ হয়ে যাবে। এটা ইয়ে থেকে দিয়েছে আমাদের, 3 PGA, দাঁড়া, 3 ফসফোগ্লিসারালডিহাইড। 3 ফসফোগ্লিসারালডিহাইড, এটা ভুল আছে, এটা তোদের কেলভিন সাইকেল থেকে দিয়েছে, কিন্তু মনে রাখবি 3 PGA 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এনএডিপি প্লাস খরচ হয়ে পিজিএএলডি হয়, 3 ফসফোগ্লিসারালডিহাইড হয়, তাই না? তাহলে অ্যারোটা এদিকে হবে না, আমি তাই ভাবছি, একটু কনফিউজ হয়ে গেলাম। অ্যারোটা এদিকে হবে, কিন্তু অ্যারোটা এদিকে হবে, তাই না? তুই ভেবে দেখ, এটা বাজে একটা ভুল দিয়েছে। অ্যারোটা এদিকে, কারণ এই অ্যারোটা তো এদিকে আছে না, তাই ভাবছি কি হলো ব্যাপারটা। এটা হয় হচ্ছে আমাদের 3 PGA থেকে, 3
ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA থেকে। NADP প্লাস বিজারিত হয়ে কি তৈরি করে? পুরো ভুলভাল দিয়েছে। NADPH থেকে NADP প্লাস হবে, আবার এটা NADPH হবে, এটা NADPH হবে। NADPH থেকে তৈরি হবে NADP প্লাস। পুনরায় তৈরি হবে। এটা অ্যারোটা কিন্তু এদিকে, 3PGA থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড, আর NADPH থেকে NADP প্লাস হচ্ছে পুনরায়। দাঁড়া একবার তাও দেখে নি বইটা, ঠিকই আছে। এটা তো ফটোসিনথেসিসের আমাদের কেলভিন সাইকেল পাতি। হ্যাঁ, ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে। এখানে আমাদের NADPH ইউজ হচ্ছে, NADP তৈরি হচ্ছে, একদমই ঠিক আছে। আচ্ছা, ফসফেনল পাইরুভিক অ্যাসিড, ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এটা তো খুবই সোজা, ADP থেকে ATP হবে। ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, আর ADP থেকে ATP তৈরি হবে। এটা খুব সোজা প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরটাও ভালো প্রশ্ন। C4H6O5, যাই হোক এটা আমাদের দেখার দরকার নেই, প্লাস 3 অক্সিজেন অ্যারো কার্বন ডাইঅক্সাইড প্লাস 3H2, এদের RQ এর মান আমরা জানি যে RQ এর মান কত হয়? RQ এর মান হয় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বা ঘনমান বাই অক্সিজেনের ঘনমান, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে কত? 4, আর অক্সিজেন কত? 3। তাহলে ওই আমাদের ইয়ে হবে, আমাদের 1.4/3 কত হয়? 9, মানে 3, 1.3 বেশি হবে। কার্বন ডাইঅক্সাইড বেশি না? হুম, 3-39, ঠিকই আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে TCA চক্রে ঘটা প্রদত্ত বিক্রিয়াগুলির একটি করে উদাহরণ দাও। হাইড্রেশন, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ না পারবি না। হাইড্রেশন মানে কি? জল অ্যাড হচ্ছে। হাইড্রেশন কখন হচ্ছে? একদম প্রথম রিয়াকশনটাতে আমাদের সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটেট, ডিহাইড্রেশন কখন হচ্ছে? এর পরের রিয়াকশনটায়। সিস অ্যাকোনাইটেট থেকে আইজোসাইট্রেট। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন কখন হচ্ছে? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন কখন হচ্ছে? আলফা কিটোগ্লুটারেট থেকে যখন আমার সাকসিনাইল কোয়ে হচ্ছে, আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে। কেন বলতো? কারণ এখানে NAD প্লাস বিজারিত হচ্ছে। NAD প্লাস বিজারিত হওয়া মানে কি? আলফা কিটোগ্লুটারেট জারিত হলো, তাহলে অক্সিডেটিভ। আর কি হচ্ছে? এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তাই জন্য ডিকার্বক্সিলেশন। আর সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন মনে রাখবি সবসময়, আমাদের জিটিপি যেটা তৈরি হয় সেটা, জিটিপি থেকে তো আবার এটিপি তৈরি হবে, যেখানে জিটিপি, যে স্টেপে জিটিপি তৈরি হয় সেই স্টেপটা মনে রাখবি। আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড যখন তৈরি হবে আমার। সাকসিনিক অ্যাসিড যখন তৈরি হবে
তখন ওই জিডিপি থেকে জিটিপি হবে। এই রিয়াকশনটাই হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। মনে থাকবে, ভালো করে দেখে নাও। সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনেট হচ্ছে তখন সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন তৈরি হচ্ছে, কারণ তখন জিটিপি তৈরি হচ্ছে। আর আলফা কিটোগ্লুটারেট থেকে যখন সাকসিনাইল কোয়ে তৈরি হচ্ছে তখন আমাদের NAD+ রিডিউসড হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে আমার ওটা একটু কনফিউশন হচ্ছিল, এটা একটু গুলিয়ে যাচ্ছিল, তো এটা ভুল বললাম। সাইট্রিক অ্যাসিড থেকে যখন সিস অ্যাকোনাইটেড হচ্ছে তখন হচ্ছে আমাদের ডিহাইড্রেশন, এখানে জল বেরিয়ে যায়, এই স্টেপটায় জল বেরিয়ে যায়। আর যখন সিস অ্যাকোনাইটেড থেকে আইসোসাইট্রেট হচ্ছে তখন আমাদের হাইড্রেশন। এখানে জল ঢুকছে, ফার্স্ট স্টেপে জল বেরিয়ে যাচ্ছে, তারপরে স্টেপে জল ঢুকছে সিস অ্যাকোনাইটেডের পরে। ওটাই আমার একটু কনফিউশন হচ্ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন। মানব রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবহনের পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট, আমাদের যে কার্বন ডাই অক্সাইডটা টিস্যু লেভেলে তৈরি হচ্ছে, কলা কোষে তৈরি হচ্ছে, ঠিক আছে, এই টিস্যু লেভেলে যে কার্বন ডাই অক্সাইডটা আমাদের তৈরি হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইডের 7%, মাত্র 7% ডাইরেক্টলি প্লাজমায় মিশে যাচ্ছে। ওকে নিয়ে কোনো চিন্তা নেই, ডাইরেক্টলি প্লাজমায় মিশে যাচ্ছে। বাকি 23% ও আরবিসিতে প্রবেশ করছে। একটু বড় করে আঁকি, ও রেড ব্লাড সেলের মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে। এখানে প্রবেশ করেও কি করছে, এই কার্বন ডাই অক্সাইডটা, একটুখানি লিখতে যাই পুরোটা কেটে যায়, এই কার্বন ডাই অক্সাইডটা, এই 23% যে কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছে, হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করছে, করে তৈরি করছে কার্বামিনো হিমোগ্লোবিন, HbCO2, কার্বামিনো হিমোগ্লোবিন। এই কার্বামিনো হিমোগ্লোবিন রূপে ও এবারে ফুসফুসে পৌঁছে যাবে। আর মেইন বাকি যে 70%, এই 70% কার্বন ডাই অক্সাইড আরবিসির মধ্যে প্রবেশ করে তৈরি করছে, জলের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করছে কার্বনিক অ্যাসিড H2CO3। এই H2CO3 সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে H+ আর HCO3- এই HCO3- বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে কোথায় যায়, প্লাজমাতে ঘুরে বেড়ায়। ও আমাদের দেহের রক্তের পিএইচটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এবার আরবিসি থেকে যদি কন্টিনিউয়াসলি এই বাইকার্বনেট বাইরে বেরিয়ে যেতে থাকে তাহলে তো আরবিসিটা কি হয়ে যাবে, প্রচন্ড পজিটিভলি চার্জ হয়ে যাবে। তাহলে ওটাকে করার জন্য, ব্যালেন্স করার জন্য
একটা করে Cl মাইনাস ওর প্রতিপক্ষ হয়ে ঢোকে ভেতরে, এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। কিন্তু এই প্রসেসটাই আবার যখন লাঙে চলে আসছে, যখন এটা ভাসতে 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 ফুসফুসে চলে আসছে, ফুসফুসে, সেখানে কিন্তু আবার এর ঠিক উল্টো ঘটনাটা ঘটবে। ফুসফুসে এই যে কার্বামিনো হিমোগ্লোবিন, এর কোনো চাপ নেই, কার্বামিনো হিমোগ্লোবিন এর কোনো চাপ নেই, আর এই প্লাজমাটাতে কোনো চাপই নেই। 7% যে প্লাজমা গেছিল শুধু ফুসফুস দিয়ে বেরিয়েই যাবে বাইরে, শুধু ফুসফুস দিয়ে বাইরে বেরিয়েই যাবে। এমনকি ওই যে 23% যে কার্বন ডাই অক্সাইডটা ছিল, ওটা লিখছি না দুবার করে, এই যে কার্বামিনো হিমোগ্লোবিন HbCO2, এ আবার হিমোগ্লোবিন এবং কার্বন ডাই অক্সাইডে ভেঙে যাবে, সেই কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে এই যে বাইকার্বনেটটা বেরিয়ে গেছিল, এই বাইকার্বনেটটা আবার পুনরায় প্রবেশ করবে আরবিসির মধ্যে, HCO3 মাইনাসটা প্রবেশ করবে। তাহলে প্রবেশ করলে Cl মাইনাস বেচারার ভেতরে থেকে কি করবে? Cl মাইনাস বেরিয়ে যাবে বাইরে, এটাকে বলা হয় রিভার্স ক্লোরাইড শিফট। এবার এই যে বাইকার্বনেটটা ভেতরে ঢুকলো, এই বাইকার্বনেটটা পুনরায় H প্লাসের সঙ্গে রিয়াক্ট করে H2CO3 তৈরি করবে, যেটা পুনরায় ভেঙে যাবে জল এবং কার্বন ডাই অক্সাইডে, এই কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে গেল, তিনজনেই ফুসফুস দিয়ে বাইরে বেরিয়ে গেল। এই কার্বন ডাই অক্সাইড এবং জল যুক্ত হয়ে যে বাইকার্বনেটটা তৈরি করে, এটা যে এনজাইমটা দিয়ে হয় তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস, এটা পড়ে রাখবি, কার্বনিক অ্যানহাইড্রেস। এটাকে সুন্দর করে তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে, বোঝা গেল? এর সঙ্গে আছে বোর এফেক্ট। বোর এফেক্ট কাকে বলা হচ্ছে? বোর এফেক্ট কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যদি বেড়ে যায়, যে কারণে আমরা দূষিত জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না বায়ু দূষণের মধ্যে, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে রক্তের পিএইচ কমে যাবে, কারণ কার্বন ডাই অক্সাইড তৈরি হলে H2CO3 হবে, সেটা ভেঙে H প্লাস HCO3 মাইনাস তৈরি হবে, H প্লাস তৈরি হওয়া মানে তো অ্যাসিডিক পিএইচ। ঘনত্ব বৃদ্ধি পেলে রক্তের পিএইচ কমতে থাকে, যার ফলে এবার এই কার্বন ডাই অক্সাইডটাকে তো বার করতে হবে শরীর থেকে, কে বার করবে? হিমোগ্লোবিন বার করবে। এদিকে তো হিমোগ্লোবিন অক্সিজেনকে নিয়ে বসেছিল, কিন্তু এবার অক্সিজেনকেও ছেড়ে দেবে, হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডকে নিয়ে বেরিয়ে যাবে, তাহলে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি আসক্তি কমে যাবে, ও আর অক্সিজেনকে ধরে রাখতে চাইবে না, এটা খারাপ তো আমাদের শরীরের। হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি আসক্তি হ্রাস পায়, যেটাকে বোর প্রভাব বলে, মনে থাকবে? ভেরি গুড। আচ্ছা, শব্দছকের সাহায্যে হৃদচক্রের বিভিন্ন দশাগুলি নির্দেশ করো, খুব গুরুত্বপূর্ণ এটা, শব্দছকটা কিন্তু ভালো করে করাচ্ছি, ভালো করে কর। দেখ, 75টা হার্টবিট কতক্ষণে হচ্ছে? 60 সেকেন্ডসে। তাহলে একটা বিট কতক্ষণে হবে? 0.8 সেকেন্ডসে, তাই না? এবারে এই 0.8 সেকেন্ডটাকে ভাগ করে নে, 0.8 সেকেন্ডটাকে ভাগ করে নে। হলো না, গোলটা একদমই হলো না। এবার ঠিক আছে। এবার যদি আমি ইকুয়ালি 8টা ভাগ করে নিই এটাকে,
মানে হলো আর কি, মোটামুটি একটা হলো। ইকুয়ালি যদি 8টা ভাগে ভাগ করে নিই, এর মধ্যেই প্রথম যে এটা এক একটা তাহলে 0.1 সেকেন্ড করে হলো, 0.1 2 3 4 5 6 7 8, একটা মানে 0.8 সেকেন্ডকে আমি সমান 0.1 8খানা 0.1 ভাগে ভাগ করে নিলাম। প্রথমে আমার কি হচ্ছে, অলিন্দের সংকোচন হচ্ছে। প্রথমে আমার এট্রিয়াল সিস্টোল হচ্ছে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। তখন কি হচ্ছে, অলিন্দটা সংকুচিত হচ্ছে। আচ্ছা, এই অলিন্দ এবং নিলয়ের মাঝখানে কি রয়েছে, এদিকে রয়েছে আমার ট্রাইকাসপিড ভালভ, এদিকে রয়েছে আমার বাইকাসপিড ভালভ। তাহলে অলিন্দটা যদি সংকুচিত হয়, তাহলে এই অলিন্দ থেকে সমস্ত রক্তটা অলিন্দ থেকে নিলয়ে চলে আসবে। এবং এই সময় কি হবে, অলিন্দ এবং নিলয়ের মধ্যে থাকা যে ভালভগুলো, কপাটিকাগুলো, সেগুলো বন্ধ হয়ে যাবে। সজোরে বন্ধ হবে, তো তার জন্য একটা আওয়াজ হয়, এটাকে বলা হয় ফার্স্ট হার্ট সাউন্ড। যাই হোক, এটা আর এখানে লেখাচ্ছি না, এটা তো এখানে বক্তব্য নয়। নেক্সট, এইবারে আমার কি হবে, বাকি ওহো ওটা তো আসবে না, যাই হোক, বাকি পুরো সময়টা 0.7 সেকেন্ড ধরে কিন্তু কি হয়, এট্রিয়াল ডায়াস্টল, মানে অলিন্দের প্রসারণ। অলিন্দের প্রসারণ হচ্ছে পুরো বাকি সময়টা জুড়ে। এবার অলিন্দের সংকোচন যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু নিলয়ের সংকোচন শুরু হয়। সেই সময় থেকে কিন্তু নিলয়ের সংকোচন শুরু হবে। এখানে আমরা কি দেখতে পাবো, এই যে নিলয়ের সংকোচনটা মোছা যাচ্ছে না, না ও আচ্ছা, যাই হোক, বাদ দে, এটা আমরা অন্য কালি দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই সময় ফার্স্টে 0.05 সেকেন্ডে অলিন্দ সংকুচিত হচ্ছে, নিলয়ে সংকুচিত হচ্ছে, কিন্তু নিলয়ের থেকে যে মহাধমনীটা বেরোচ্ছে, বা ডান নিলয় থেকে যে ফুসফুসীয় ধমনীটা বেরোচ্ছে, তার মধ্যে কপাটিকাগুলো তখন বন্ধ, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো তখন বন্ধ। তাহলে নিলয় সংকুচিত হচ্ছে, কিন্তু রক্ত এখান থেকে বেরোতে পারছে না। তার মানে এটাকে কি বলবো আমরা, সমদৈর্ঘ্য সংকোচন বা আইজোভলিউমেট্রিক কন্ট্রাকশন। আইজোভলিউমেট্রিক কন্ট্রাকশন 0.05 সেকেন্ড। এইবার সজোরে আমার এসএলভি ভালভ খুলে গেল। এখানে আমার এভিভি ভালভ বন্ধ হয়েছিল, এখানে আমার অলিন্দ এবং নিলয়ের মধ্যবর্তী ভালভগুলো বন্ধ হয়েছিল, এভিভি ভালভ ক্লোজ হলো। এই যে এভিভি ভালভ ক্লোজ হলো, তার ফলে আমার এখানে কি হচ্ছে, এসএলভি ভালভ তো তার আগেই ক্লোজ হয়ে গেছে, তারপর একটা সমদৈর্ঘ্য সংকোচন হচ্ছে। এবার যেই মুহূর্তে আমার এই মাঝখানের অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে গেল, তখন হু হু করে ব্লাড এখান থেকে বেরোতে থাকবে বাইরে, হু করে ব্লাড বেরোতে থাকবে এখানে। তাহলে এটা কতক্ষণ হবে, 0.11 সেকেন্ড। হ্যাঁ, এটা দিয়ে করি, এই মোটামুটি এতখানি। এই সময়টাতে কি হচ্ছে, দ্রুত মানে কি বলবো, নির্গমন দশা বা র্যাপিড ইজেকশন ফেজ, র্যাপিড ইজেকশন হবে এখানে, ভীষণ দ্রুত ইজেকশন হবে। কতক্ষণ হবে, 0.11 সেকেন্ড, 0.11 সেকেন্ড। এইবার অনেকটা রক্ত যেহেতু নিলয় থেকে বেরিয়ে গেল এতক্ষণে, তার ফলে এবার একটু ধীরে 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 ওটা বেরোবে এখান থেকে রক্তটা। সেটা কতক্ষণ হবে, 0.14 সেকেন্ডস, 0.14 সেকেন্ডস। তাহলে আমার টোটাল 0.3 হয়ে গেল না, 1 2 3, এই পুরোটা। এখানে কি হবে, স্লো, আস্তে আস্তে হবে না, স্লো ইজেকশন ফেজ,
ধীর নির্গমন দশা বা স্লো ইজেকশন ফেজ 0.14 সেকেন্ডস, 0.14 সেকেন্ডস। তাহলে আমার অলিন্দের সংকোচন 0.1 সেকেন্ড, অলিন্দের প্রসারণ 0.7 সেকেন্ড, আর নিলয়ের যে সংকোচন টোটাল 0.3 সেকেন্ড ধরে হচ্ছে। নিলয়ের, আচ্ছা একটু উপর থেকে করি, আচ্ছা এটা নতুন পেজ নি। তাহলে কার্ডিয়াক সাইকেলের যে দুটো পার্ট, এক হচ্ছে অলিন্দ চক্র, এক হচ্ছে নিলয় চক্র। অলিন্দ চক্র, অলিন্দের সংকোচন হচ্ছে মানে সিস্টোল, এট্রিয়াল সিস্টোল হচ্ছে 0.1 সেকেন্ড, আর ডায়াস্টোল কতক্ষণ হচ্ছে, ডায়াস্টোল কতক্ষণ হচ্ছে 0.7 সেকেন্ডস। কিন্তু নিলয় চক্র কিন্তু এত সিম্পল নয়। নিলয় চক্র প্রথমে কি হচ্ছে, সিস্টোল, সিস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড ধরে, সিস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড ধরে। তার মধ্যে কি কি ঘটছে, এক ঘটছে প্রথমে আমার, যেহেতু এভিভি ভালভ বন্ধ ছিল, এভিভি ভালভ বন্ধ হয়ে গেছে, এসএলভি ভালভ খোলেনি, তাই জন্য নিলয় যতই সংকোচন করুক না কেন, নিলয় থেকে রক্ত কিন্তু বাইরে বেরোতে পারছে না, কোথাও দিয়ে বাইরে বেরোতে পারছে না। তাহলে সমদৈর্ঘ্য সংকোচন বা আইজোভলিউমিক কন্ট্রাকশন, আইজোভলিউমিক কন্ট্রাকশন, আইজো মানে সেম, ভলিউম মানে হচ্ছে আয়তন, সমদৈর্ঘ্য সংকোচন বলা হচ্ছে এই জন্য এটাকে আইজোভলিউমিক কন্ট্রাকশন। এইবারে আমার অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে গেল, এইখানে আমার এসএলভি ভালভ খুলে গেল, ওপেন। এসএলভি ভালভ যেই ওপেন হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই বাম নিলয় থেকে মহাধমনীতে এবং ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে হু হু করে রক্ত বেরোতে থাকবে, হু হু করে রক্ত বেরোতে থাকবে। তাকে কি বলা হচ্ছে, র্যাপিড ইজেকশন বা দ্রুত নির্গমন দশা, র্যাপিড ইজেকশন বা দ্রুত নির্গমন দশা। আচ্ছা, আইজোভলিউমিক কন্ট্রাকশন হচ্ছে 0.05 সেকেন্ড, আর র্যাপিড ইজেকশন হচ্ছে 0.11 সেকেন্ড। এবার আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যাবে, স্লো বা রিডিউসড ইজেকশন বা স্লো ইজেকশন ফেজ, আস্তে আস্তে এবার বেরোবে স্লো ইজেকশন। এবার প্রেশারটা রিলিজ হয়ে গেল না, এটা হবে হচ্ছে 0.14 সেকেন্ড। নেক্সট চলো, এইবারে স্লো ইজেকশন ফেজের পর একটা পজ যাবে, হার্ট তখন না সিস্টোল করছে না ডায়াস্টোল করছে, সিস্টোল হয়ে থেকে গেছে, একটা পজ যাবে, খুব অল্প সময়ের পজ যাবে, সেটা হচ্ছে 0.04 সেকেন্ড। এটাকে বলা হয় প্রোটো ডায়াস্টোলিক পিরিয়ড, 0.04 সেকেন্ডস। এরপরে কি হবে, ওই যে এসএলভি ভালভটা বন্ধ হয়েছিল না, খুলেছিল না, আবার এটা বন্ধ হয়ে যাবে, এই সময় এসএলভি ভালভটা বন্ধ হয়ে যাবে, তার জন্য আবার সেকেন্ড হার্ট সাউন্ড হয়। ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে এভিভি ভালভ বন্ধ হওয়ার জন্য, এটাকে বলা হয় ফার্স্ট হার্ট সাউন্ড, আর এখানে হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। এইবার দেখ, এভিভি ভালভও খোলেনি, এভিভি ভালভ বন্ধ হয়ে গেছে, এসএলভি ভালভও বন্ধ হয়ে রয়েছে। তাহলে এবার ভেন্ট্রিকলটা, নিলয়টা প্রসারিত হতে চাইলেও প্রসারিত হচ্ছে, কিন্তু ওর মধ্যে রক্ত ভর্তি হচ্ছে না। এখানে ঠিক যে কারণে এই আইজোভলিউমিক কন্ট্রাকশনে হয়েছিল কি, নিলয় সংকুচিত হচ্ছে কিন্তু নিলয় থেকে রক্ত বেরোচ্ছে না। এখানে সেই একই কারণে নিলয় প্রসারিত হচ্ছে কিন্তু নিলয়ের মধ্যে রক্ত পূর্ণ হচ্ছে না। তাহলে এটাকে কি বলবো আমরা, 0.05 সেকেন্ডটাকে আমরা কি বলবো, হ্যাঁ মোটামুটি এতখানি। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো, ও সরি, এটা 0.08 সেকেন্ড, আর একটু বেশি হবে, 6 আর 2 8, এতটা। এটাকে আমরা বলবো আইজোভলিউমিক রিল্যাক্সেশন। এখানে ছিল আইজোভলিউমিক কন্ট্রাকশন, এটা হয়ে যাচ্ছে আইজোভলিউমিক রিল্যাক্সেশন। এটা কতক্ষণ, এটা 0.08 সেকেন্ড, 0.08 সেকেন্ড।
এইবার আমার এসএলভি ভালভ খুলে যাবে, এইবার আমার এসএলভি ভালভ খুলে যাবে। খুলে গেলে তার আগে ভেবে দেখ, এসএলভি ভালভ বলছি, এভিভি ভালভ, এভিভি ভালভ। এভিভি ভালভ মানে অলিন্দ এবং নিলয়ের মধ্যে থাকা ভালভ, এট্রিওভেন্ট্রিকুলার ভালভ, অর্থাৎ দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা। এই দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা যেই খুলে গেল, এর মধ্যে তো প্রচুর রক্ত অলরেডি পূর্ণ হচ্ছিল, 0.1 2 3 4 0.4 সেকেন্ড ধরে প্রচুর রক্ত অলিন্দের মধ্যে পূর্ণ হচ্ছিল। এবার সেই পুরো রক্তটা নামবে নিচে, মানে প্রচন্ড স্পিডে নামবে, অর্থাৎ র্যাপিড ফিলিং ফেজ। দিস ইজ আ র্যাপিড ফিলিং ফেজ। কতক্ষণ হবে? 0.113 সেকেন্ডস। 0. র্যাপিড ফিলিং, র্যাপিড ফিলিং। 0.113 সেকেন্ডস। তাহলে নিলয়টা প্রসারিত হচ্ছে আর প্রচুর রক্ত, নিলয়টা প্রসারিত হচ্ছে আর প্রচুর রক্ত অলিন্দ থেকে নিলয়ের মধ্যে ভর্তি হচ্ছে। এইবার আস্তে 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 ওটা খুলে, মানে প্রেশারটা রিলিজ করে গেল, তাহলে এবার স্লোলি স্লোলি স্লোলি, ভেরি স্লোলি হতে থাকবে, ওর ওর স্পিডটা কমে গেল। এটা কতক্ষণ হবে? এতক্ষণ ধরে, 0.167। এটাকে বলা হয় ডায়াস্টেসিস। আস্তে 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 এবার নিলয়টা ভর্তি হবে, ডায়াস্টেসিস। 0.167 সেকেন্ডস, 0.167 সেকেন্ডস। ধীরে 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 নিলয়টা পূর্তি হতে থাকবে। বুঝতে পারলাম? এটা হলো। এবার ফাইনালি দেখ, আবার একটা অলিন্দের সংকোচন চলে এলো, তখনও কিন্তু নিলয়ের প্রসারণ শেষ হয়নি। তাহলে লাস্ট যখন অলিন্দরা সংকুচিত হচ্ছে, লাস্ট বা এটা ফার্স্টও বলতে পারি, যে পরের চক্রের অলিন্দরা সংকুচিত হচ্ছে, তাহলে অলিন্দের মধ্যে যতটা ব্লাড ছিল পুরোটা আবার নিলয়ে ফিরে আসলো, পুরোটা কারিয়ে কুচিয়ে সব নিলয়ে চলে এলো। তাই জন্য এটাকে আবার বলা হচ্ছে কি, আবার একটা র্যাপিড ফিলিং ফেজ হয়। এখানে আবার একটা এক্স্যাক্টলি যতক্ষণ অলিন্দের সংকোচন হয় ততক্ষণ র্যাপিড ফিলিং ফেজ হয়। তাহলে এটা ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, এটা লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এটা হচ্ছে 0.1 সেকেন্ড, এটা হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এগুলোও লিখে ফেলি এখানে। নিলয় চক্রের ডায়াস্টোলে, ডায়াস্টোলটা বেশ বড়ই হয়, ডায়াস্টোলটা বেশ বড়ই হয়। ডায়াস্টোলের আগে একটা পজ থাকে, যাকে বলা হয় কি, প্রোটো ডায়াস্টোলিক পিরিয়ড, 0.04 সেকেন্ড। তারপরে হচ্ছে কি, সমদৈর্ঘ্য প্রসারণ হবে এবারে, মানে প্রসারিত হচ্ছে হৃৎপিণ্ডটা, কিন্তু ওর মধ্যে রক্ত ভর্তি হচ্ছে না নিলয়ের মধ্যে। আইজো ভলিউমিক রিল্যাক্সেশন, 0.08 সেকেন্ড। এইবারে র্যাপিড ফিলিং ফেজ হবে, মানে এসএলভি খুলে গেল তো, এসএলভি যেই এভিভি খুলে গেল তো, দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা তো খুলে গেল, তার ফলে অলিন্দ এবং নিলয় থেকে হু হু করে রক্ত ভর্তি হতে শুরু করলো। তাকে কি বলবো আমরা? ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। ফার্স্ট, প্রথমবার, কারণ এটা আবার সেকেন্ড টাইম হবে তো। ফার্স্ট র্যাপিড ফিলিং হচ্ছে 0.113 সেকেন্ড। এইবারে প্রেশারটা যখন রিলিজ করে গেল, তখন ডাইরেক্টলি মহাশিরাগুলো থেকে বা ফুসফুসের শিরাগুলো থেকে ডাইরেক্টলি রক্তর মধ্যে প্রবেশ করছে নিলয়ের মধ্যে। তাই জন্য এটাকে বলা হচ্ছে ডায়াস্টেসিস, আস্তে আস্তে স্লো ডাউন হয়ে গেল, বা ধীর পূর্তি দশা বলা হচ্ছে এটাকে, ডায়াস্টেসিস, ধীর পূর্তি দশা, 0.167 সেকেন্ডস। এবং ফাইনালি যখন এই অলিন্দের সংকোচনটা আবার হবে, এই যে অলিন্দের সংকোচনটা যখন আবার হবে, তার ফলে নিলয়ের আর একটা পূর্তি হবে। এটা সেকেন্ড র্যাপিড ফিলিং, আবার তাড়াতাড়ি ফিলিং হবে, কিন্তু সেকেন্ড, এর আগে একবার হয়েছিল, সেকেন্ড র্যাপিড ফিলিং। এবং এই কারণে এটার সময়কালটাও এটার সঙ্গে সমান, কিন্তু সময়কালটাও এটার সঙ্গে সমান, 0.1 সেকেন্ড, এটাও 0.1 সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের পুরো টোটাল কার্ডিয়াক সাইকেল। খুব সুন্দর করে এটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। দেখে নাও, ভালো করে দেখে নাও। বুঝতে পারলে তাহলে পুরো জিনিসটা? আচ্ছা, আর এই ইটাহার হাই স্কুলের যে টোটাল পেপারটা তোমাদেরকে সলভ করালাম, এটা তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, রেডি করবে, কারণ এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা এখনো যারা
এসওই বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা যখন আবার 12-এ উঠবে তোমাদের জন্য প্রচুর প্রচুর ক্লাস আমরা আবার সাজিয়ে আনবো। এবং তোমাদের ক্লাস 11-এর ম্যারাথন, সেটা তোমাদের জন্য অনেক রকমের ভাবনা চিন্তা চলছে, সেগুলো তো করতেই হবে। তোমরা এই লাস্ট কদিন ভীষণ ভালোভাবে মাথা ঠান্ডা রেখে এনসিইআরটিটা বইটা পড়ো, সাঁতরার বইটা পড়ো এবং এই প্রশ্নবিচিত্রার প্রশ্নগুলো সলভ করো। তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। সবাইকে অল দি বেস্ট, খুব ভালো থেকো সবাই।